Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সামনেই তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষা হতে চলেছে এবং সেই প্রিলিমস পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিভিন্ন টপিকের উপরে কিছু কিছু ক্লাসেস করানো হয়েছে এবং আরো কিছু ক্লাসেস নিয়ে আসা হবে। আশা করব এইসবের মাধ্যমেই তোমাদের পরীক্ষার পুরো সিলেবাস কভার করতে পারবে এবং তোমরা খুব ভালো করে রিভিশন করতে পারবে। আমার চ্যানেলে তোমরা প্রিভিয়াস যে ইয়ার্সে WBCS পরীক্ষার যে প্রশ্ন সেই সমস্ত কিছুর ডিসকাশন রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছে ইংলিশে, সেই প্রশ্নগুলো আমরা টপিক ওয়াইজ আলোচনা করেছি। অর্থাৎ পুরনো সমস্ত বছরের ওয়ান ওয়ার্ড বা ইডিয়ামস এর উপরে বা ফিল ইন দি ব্ল্যাঙ্কস কিংবা সিনোনিমস বলো বা অ্যান্টোনিমস বলো, এরকম বিভিন্ন টপিকের যে প্রশ্নগুলো, অর্থাৎ সমস্ত ইয়ারের এই প্রশ্নগুলো একসাথে এক একটা করে বিভিন্ন ক্লাসে ডিসকাশন করা হয়েছে এবং সেগুলো যদি তোমরা ম্যারাথন ক্লাসগুলো দেখবে তাহলে কিন্তু একটা ভিডিওর মধ্যেই এক একটা টপিক পুরোপুরি কভার করানো হয়েছে। প্রিভিয়াস ইয়ার্স এর সমস্ত কোয়েশ্চেন সেগুলো তোমরা অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিওর যে ওপরে যে তোমাদের বাটন দেওয়া থাকবে বা ভিডিও শেষে যে কার্ড দেওয়া থাকবে, সেখানেও কিন্তু ওই লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকেও তোমরা প্রিভিয়াস ক্লাসেসগুলো অবশ্যই দেখতে পারবে। কারণ আমার মনে হয় এই ধরনের পরীক্ষা অ্যাপিয়ার করতে গেলে প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন্স কি প্যাটার্ন প্রশ্ন আসতো, কিরকম ডিফিকাল্টি লেভেল আসতো, কোন এরিয়াগুলো থেকে বেশি করে প্রশ্ন আসে বা কি ধরনের প্রশ্ন, এই স্টাডি করাটা ভীষণভাবেই জরুরি। আজকে আমাদের মক টেস্ট সিরিজের ফিফথ মক টেস্ট শুরু করছি আজকে এই ক্লাস, এবং তোমরা অবশ্যই তোমাদের মক টেস্টের স্কোর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দি কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর এক্সট্রিমলি এনশিয়েন্ট বিলঙ্গিং টু আ ভেরি রিমোট পিরিয়ড। বলছে অনেকটা প্রাচীন, এক্সট্রিমলি এনশিয়েন্ট মানে অনেক প্রাচীন যুগের কোনো কিছু যেটা কিনা ভেরি রিমোট পিরিয়ড, অনেক বছর আগেকার কোনো একটা বিষয়, তাকে কি বলা হয়? অ্যান্টিকুয়েটেড, মিডিয়াভাল, অ্যান্টিডিলুভিয়ান অ্যান্ড অবসোলিট। দেখো, প্রথমে যেটা আছে যে অ্যান্টিকুয়েটেড বলছে। এখন অ্যান্টিকুয়েটেড কথার অর্থ হচ্ছে যেটা অনেকটা ওল্ড ফ্যাশনড, মানে প্রাচীনপন্থী, ঠিক আছে, মানে যেটা এখন আর চলে না, অবলুপ্ত হয়ে গেছে, তাকে অ্যান্টিকুয়েটেড বলে। এটা সঠিক নয়। এবং সেম মিনিংটা অবসোলিটও আমরা দেখতে পাই। অবসোলিট মানে যেটা অবলুপ্ত হয়ে গেছে, যেটার এখন আর কোনো রকম কোনো অস্তিত্ব নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এটাও সঠিক উত্তর হবে না। অপশন বি হচ্ছে মিডিয়াভাল। মিডিয়াভাল মানে হচ্ছে মধ্যযুগ, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, অ্যান্টিডিলুভিয়ান। অ্যান্টিডিলুভিয়ান কথার অর্থ হচ্ছে প্রাচীন যুগের, এক্সট্রিমলি এনশিয়েন্ট, ঠিক আছে। সো সঠিক উত্তর হবে অপশন সি। Question number 2, most appropriate synonym of the given word luminous. Luminous কথাটার synonym কি হবে? দেখো, লুম এটার অর্থ হচ্ছে লাইট, আলো, ঠিক আছে, বা শাইন করছে, যেটা চকচক করছে সেটাকে বোঝায়। গ্লুমি, মার্কি, ওপেক, রেসপ্লেন্ডেন্ট। গ্লুমি মানে প্রচন্ড ভাবেই বলতে পারো যে ডার্ক, ঠিক আছে, প্রচন্ড ভাবেই বিষাদগ্রস্ত, ডার্ক। মার্কি মানেও ঠিক একই জিনিস। এইগুলো দুটোই কিন্তু নেগেটিভ, দুটোর মধ্যে আমরা নৈরাশ্য দেখতে পাই, অন্ধকার, নৈরাশ্য, এগুলো। এটা সঠিক উত্তর হবে না। ওপেক মানে যেটা অস্পষ্ট কোনো জিনিস, যার মধ্যে দিয়ে লাইট চলাচল করতে পারে না, অস্বচ্ছ, আনক্লিয়ার, ওপেক। এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে যেটা লুমিনাস বা চকচকে, ঠিক আছে, শাইনি, বা যেটা বলতে পারো লাইট বিচ্ছুরণ করছে। সো অপশন ডি হবে রাইট আনসার। দেখো, এই যে রেসপ্লেন্ডেন্ট, এখানে তুমি যদি বলো রেডিয়েন্ট, এটাও কিন্তু সিনোনিম হচ্ছে রেডিয়েন্ট, বা বলতে পারো যে শাইনিং, এটাও সিনোনিম হচ্ছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি, রেসপ্লেন্ডেন্ট। কোয়েশ্চন নাম্বার 3, একটা ইডিয়াম দেওয়া আছে, তার সঠিক মিনিং তোমাকে বলতে হবে। টু চু ওভার অ্যান আইডিয়া।
চু মানে চেবানো, চিবিয়ে খাওয়া, ওভার অ্যান আইডিয়া। বলছে একটা আইডিয়াকে তুমি চিবিয়ে খাবে। ইট নয়েজিলি, আওয়াজ করে খাওয়া। ওয়ান্ডার এমলেসলি ইন থট, চিন্তা ভাবনা করতে করতে তুমি কি করছো, ঘুরে বেড়াচ্ছ এদিক ওদিক। ওয়ান্ডার এমলেসলি ইন থট, চিন্তা ভাবনাটা তোমার কোনো মানে গতি প্রকৃতি নেই, বিভিন্ন দিকে তোমার চিন্তা ভাবনা প্রবাহিত হচ্ছে, উদ্দেশ্যহীনভাবে তোমার চিন্তা ভাবনা বয়ে চলেছে। সিতে বলছে থিঙ্ক ডিপলি অ্যান্ড রিপিটেডলি, খুব গভীরভাবে ভাবনা চিন্তা করা এবং বারবার কোনো একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা। প্রিপেয়ার অ্যাগ্রেসিভলি ফর কনফ্লিক্ট, অর্থাৎ দ্বন্দ্ব বা কনফ্লিক্টের জন্য খুব অ্যাগ্রেসিভলি, আগ্রাসী হয়ে প্রিপেয়ার করা, প্রস্তুতি নেওয়া। দেখো কোনো একটা আইডিয়াকে তুমি চিবিয়ে খাচ্ছ, তার মানে গভীরভাবে আইডিয়াটাকে ভাবছো, গভীরভাবে সেই বিষয়টা নিয়ে ভাবছো, বারবার করে ভাবছো। তো সঠিক উত্তর হবে অপশন সি, থিঙ্ক ডিপলি অ্যান্ড রিপিটেডলি। Question number 4, one word substitute, a person who advocates reform or improvement. একজন মানুষ যিনি কিনা অ্যাডভোকেট করেন, যিনি ওকালতি করেন রিফর্ম অর্থাৎ সংস্কারের, অর ইমপ্রুভমেন্ট কিংবা উন্নতির বা পরিবর্তনের জন্য যিনি লড়াই করেন, চেষ্টা চালান, সংস্কারের জন্য চেষ্টা চালান, তাকে কি বলা হয়? ট্র্যাডিশনালিস্ট, রিয়াকশনারি, রিফর্মার। অপশন ডিতে বলছে অ্যাবসলিউটিস্ট। দেখো ট্র্যাডিশনালিস্ট মানে যিনি ট্রেডিশন অর্থাৎ পুরনো যে ধ্যান ধারণা বা যে ঐতিহ্য সেটাকে মেনটেন করার চেষ্টা করেন। রিয়াকশনারি অর্থাৎ যিনি বলতে পারো যে খুব বৈপ্লবিক একটা বিষয়ে সবসময় কিন্তু সে একটা অ্যাগ্রেসিভলি সেটাকে প্রমোট করার চেষ্টা করছে। রিফর্মার সংস্কারক, এবং অ্যাবসলিউটিস্ট অর্থাৎ কট্টরবাদী। যিনি রিফর্ম করার চেষ্টা করছেন তাকে আমরা রিফর্মার বলবো। সো অপশন সি হবে রাইট আনসার। এটা কিন্তু ইজি গেস ছিল, অপশন সি হবে রাইট আনসার, রিফর্মার। Question number 5, rearrange the following sentences in correct order to make a logical passage. এ 1 2 3 4 করে চারটে সেন্টেন্স সঠিকভাবে সাজিয়ে একটা লজিক্যাল প্যাসেজ, একটা মিনিংফুল প্যাসেজে পরিণত করতে হবে। The plan is approved after consent from all partners. সমস্ত পার্টনার্সদের কাছ থেকে কনসেন্ট নেওয়ার পরে কিন্তু প্ল্যানটা অ্যাপ্রুভ করা হলো। ফার্স্ট আ প্রিলিমিনারি আউটলাইন ইজ ড্রাফটেড, প্রথমে একটা প্রিলিমিনারি যে প্রারম্ভিক একটা আউটলাইন রূপরেখা ড্রাফট করা হলো, খসড়া তৈরি করা হলো। দেন মডিফিকেশনস আর মেড আফটার কনসালটেশনস, তারপর সবার সাথে কনসাল্ট করা হলো, করার পরে একটা মডিফিকেশন করা হলো, সেখানে কিছু চেঞ্জেস নিয়ে আসা হলো। ফাইনালি ইমপ্লিমেন্টেশন স্টার্টস অ্যাকর্ডিং টু শিডিউল, এবং শেষ পর্যন্ত কিন্তু তার ইমপ্লিমেন্টেশন বা কাজটা করা শুরু হলো শিডিউল অনুযায়ী। এখানে আমরা বুঝতে পারছি কোনো একটা প্রজেক্ট করতে গেলে যে স্টেপগুলো ফলো করতে হয় সেটা পরপর রয়েছে। দেখো এখানে প্রথমে বলছে ফার্স্ট, মানে প্রথমে কি করতে হবে, তাহলে অবশ্যই প্রথমে 2 আসছে, ঠিক আছে। তাহলে প্রথমে যখন বসানো হলো যে একটা প্রিলিমিনারি আউটলাইন করতে হবে, দেন মডিফিকেশন দরকার, প্রাইমারি আউটলাইনে মডিফিকেশন করতে হবে কনসালটেশন করার পরে, ঠিক আছে। তারপরে প্ল্যানটা অ্যাপ্রুভ হলো সমস্ত পার্টনারের কাছ থেকে কনসেন্ট নিয়ে, এবং ফাইনালি অবশ্যই সবার লাস্টে আসবে। তাহলে 2 3 1 4 অর্থাৎ অপশন এ হবে রাইট আনসার, ঠিক আছে। এইভাবে আমাদের লজিক্যালি সাজালে কিন্তু এই যে রিয়ারেঞ্জ গুলো দেওয়া হয় পরীক্ষায় সেগুলো খুব সহজেই তোমরা তার আনসার করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 6, চেঞ্জ দি ফলোইং ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে তোমাকে চেঞ্জ করতে বলা হয়েছে। দে ওয়ার ব্রডকাস্টিং দি ম্যাচ অ্যাট 8 PM। এখানে সাবজেক্ট ডে, ওয়ার ব্রডকাস্টিং ভার্ব পার্ট, দি ম্যাচ হচ্ছে অবজেক্ট, এবং এখানে টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবে তখনও কিন্তু আমার টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখতে হবে। ভয়েস চেঞ্জে আমার টেন্সের পরিবর্তন হয় না। তাহলে এখানে অবজেক্ট যেটা ছিল সেটা সাবজেক্টে বসবে দ্য ম্যাচ, এবং এখানে বলেছে ওয়্যার ব্রডকাস্টিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। ম্যাচ যেহেতু এখানে সিঙ্গুলার তাহলে এখানে পাস্টে ওয়াজ বসানো উচিত, কিন্তু এখানে ইজ আছে এতে, তাহলে এটা ভুল হচ্ছে। আবার ডিতে বলছে হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন বলতে প্রেজেন্ট পারফেক্ট কে বোঝানো হয়েছে, টেন্স কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নয়, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এ আর ডি প্রথমেই আমরা এলিমিনেট করলাম। এরপরে বিতে বলছে দ্য ম্যাচ ওয়াজ
যেহেতু এখানে পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ এর পরে কিন্তু একটা বিইং বসবে এবং তারপরে ব্রডকাস্ট ভার্বের থার্ড ফর্ম ব্রডকাস্ট বসবে। এখানে কিন্তু ওয়াজ ব্রডকাস্ট হবে না, যেহেতু কন্টিনিউয়াস একটা বিইং বসছে। সো দ্য ম্যাচ ওয়াজ বিইং ব্রডকাস্ট অ্যাট 8 PM। অপশন 3C হবে রাইট আনসার। Question number 7. He takes pride dash the cultural heritage of India. ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐতিহ্য তাতে সে কি কয় খুব গর্ব অনুভব করে। এই যে টেক্স প্রাইড এর পরে যে প্রেপোজিশনটা বসে সেটা হচ্ছে ইন। টেক্স প্রাইড ইন সামথিং, টেক্স প্রাইড ইন সামথিং। দেখো এই যে প্রাউড ভার্বটা আছে এবং প্রাইড, এটা নিয়ে অনেকে কনফিউশন হয় কোন প্রেপোজিশন বসানো হবে। যখন প্রাউড থাকে তারপরে আমরা অফ বসাই, আই এম প্রাউড অফ, প্রাউডের পরে অফ বসবে। কিন্তু যখন বলা হয় যে টেক প্রাইড, তখন আমরা তারপরে ইন বসাই, টেক প্রাইড ইন সামথিং। যখন বলা হয় যে প্রাইড ওয়ানসেলফ, প্রাইড ওয়ানসেলফ, তারপরে অন বসে এবং তারপরে সামথিং বসে। তিন রকম ভাবে এই প্রশ্নটা আসে। সিম্পলি প্রাউড তারপরে অফ বসাতে হবে, প্রাউড অফ। টেক প্রাইড তারপরে ইন বসাতে হবে, টেক প্রাইড ইন। আর যদি থাকতো যে প্রাইড ওয়ানসেলফ, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকছে এখানে, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকছে প্রাইড, তারপরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকছে, তারপরে কিন্তু অন বসানো হবে, প্রাইড ওয়ানসেলফ অন। এই তিনটেই পরীক্ষাতে বারবার আসে, সুতরাং খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি হি টেক্স ইন, এখানে ইন অপশন বি হবে রাইট আনসার। হি টেক্স প্রাইড ইন দি কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া। Question number 8. Choose the correct option. The sociologist's conclusions were so contentious that they were initially, এই যে সোশিওলজিস্ট অর্থাৎ সমাজবিদ, তার যে কনক্লুশনস, তার যে সিদ্ধান্ত, সেগুলো এতটাই কন্টেনসাস ছিল, এতটাই বলতে পারো যে বাজে ছিল বা এতটাই ক্ষতিকারক ছিল, হিংসাত্মক ছিল, যে দে ওয়্যার ইনিশিয়ালি, তাদেরকে প্রথমে কি করা হলো, ডিসমিসড, অ্যাপ্লডেড, এন্ডোর্সড, ইমপ্লিমেন্টেড। এখন যে কনক্লুশনগুলো কন্টেনশাস হচ্ছে, তার নেগেটিভ ইম্প্যাক্ট থাকছে, সেই কনক্লুশনগুলো কখনোই আমি অ্যাপ্লড করব না, প্রশংসা করব না। এন্ডোর্স, সেগুলোকে যে প্রমোট করা, সেগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটা করা হবে না। ইমপ্লিমেন্ট, সেটাকে কার্যকরী করা, সেগুলো করা হবে না। যেটা করা হবে সেটা হচ্ছে ডিসমিসড, ইনিশিয়ালি ডিসমিসড করা হচ্ছে সেগুলোকে, সেগুলোকে প্রত্যাখ্যান করা হচ্ছে। সো অপশন এ হবে রাইট আনসার। যে কন্টেনশাস কনক্লুশনস, সেগুলোকে ডিসমিস করা হলো, বাতিল করা হলো। Question number 9. Find the part of the sentence that contains an error. কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। The revised guideline states that every employee must comply with the conduct policy regardless of their designation. The revised guideline states করছে, রিভাইজড গাইডলাইন বলছে দ্যাট এভরি এমপ্লয়, প্রত্যেকটা এমপ্লয়িকে মাস্ট কমপ্লাই উইথ, তাদেরকে মেনে চলতে হবে, দি কন্ডাক্ট পলিসি, আচরণবিধি, রিগার্ডলেস অফ দেয়ার ডেজিগনেশন, তাদের যে পজিশন, তাদের যে কাজের ক্ষেত্র, সেটা কোন রকম ভাবেই বাধা হয়ে দাঁড়াবে না। তাদের যে কাজের, তাদের পোস্ট হোক না কেন, তারা অফিসে যে পোস্টই হোল্ড করুক না কেন, সবাইকেই, এভরি এমপ্লয়িকেই এই কন্ডাক্ট পলিসি মানতে হবে। এবারে ভুলটা দেখো, রিভাইজড গাইডলাইন সিঙ্গুলার, তাহলে স্টেটস আছে, এখানে সিঙ্গুলার ভার্ব, কোনো অসুবিধা নেই। এভরি এমপ্লয়ি, এখানে এভরি মানে প্রত্যেকটা এমপ্লয়ি, সিঙ্গুলার, ঠিক আছে। সিঙ্গুলার হলে যে প্রোনাউনটা থাকবে সেটাও কিন্তু সিঙ্গুলার হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ যেটা আছে সেটাও কিন্তু সিঙ্গুলার বসবে। তাহলে এখানে কিন্তু আমরা বসাবো দেয়ার নয়, হিজ ডেজিগনেশন, অর্থাৎ এভরি এটা সিঙ্গুলার, তাহলে সেই অনুযায়ী আমাকে এখানে হিজ বসাতে হবে, হিজ ডেজিগনেশন। দেয়ার প্লুরাল হবে না, এখানে সিঙ্গুলার বসাতে হবে। সো পার্ট 4 এ ভুল রয়েছে, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 10. Choose the most suitable option to replace the highlighted part of the sentence. She is confident to clear the interview.
সে খুব কনফিডেন্ট টু ক্লিয়ার দি ইন্টারভিউ, ইন্টারভিউটা ক্লিয়ার করার জন্য সে খুব কনফিডেন্ট। তাহলে কনফিডেন্ট টু ক্লিয়ার দি ইন্টারভিউ যেটা বলা হচ্ছে, দেখো এখানে কনফিডেন্টের পরে কিন্তু আমরা যেটা ইনফিনিটিভ টু ক্লিয়ার বসানো হচ্ছে সেটা বসাবো না, আমরা তারপরে এখানে যেটা বসাবো সেটা অফ বসাবো, এবং অফের পরে কিন্তু ক্লিয়ারিং দি ইন্টারভিউ আমরা এখানে জিরান বসাবো। তাহলে শি ইজ কনফিডেন্ট অফ ক্লিয়ারিং দি ইন্টারভিউ, কনফিডেন্টের পরে আমরা এখানে অফ এবং তারপরে আমরা জিরান বসাচ্ছি, তাহলে কনফিডেন্ট অফ ক্লিয়ারিং দি ইন্টারভিউ, অপশন সি হবে রাইট আনসার। এখানে কনফিডেন্টের পরে ইনফিনিটিভ বসবে না, এখানে অফ এবং তারপর ক্লিয়ারিং দি ইন্টারভিউ বসানো হবে। Question number 11. Select the incorrectly spelled word in the following sentence. এই সেন্টেন্সে ভুল বানান কোনটা বলতে হবে। Rather than being aggressive, you should be accommodative, magnanimous and benevolent in nature. চারটে শব্দ আছে, accommodative, magnanimous, aggressive, benevolent। দেখো বেনেভোলেন্ট, BNEVOLENT কোনো ভুল নেই, অ্যাগ্রেসিভে GGS কোথাও ভুল নেই, ম্যাগনানিমাস এটাতেও কিন্তু কোনো ভুল নেই। ভুল হচ্ছে অ্যাকোমোডেটিভ আছে, অ্যাকোমোডেশনে ডাবল সির সাথে ডাবল এম বসে, ACCOMMODATIV, অ্যাকোমোডেশনে ডাবল সি ডাবল এম হয়, সো অ্যাকোমোডেটিভ বানানটা ভুল আছে, তাই রাইট আনসার হবে অপশন এ। Question number 12. Select the most appropriate option to fill in the blank. Always be in dash with your near and dear ones as life is uncertain and fragile. বলছি অলওয়েজ বি ইন ড্যাশ উইথ ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তোমার কাছের লোকজনদের সঙ্গে সবসময় কি করে থাকবে, কারণ লাইফ খুব আনসার্টেন, জীবন খুব অনিশ্চিত এবং ফ্রেজাইল, খুব ভঙ্গুর। অলওয়েজ বি ইন টাচ, ইন রিলেশন, কমিউনিকেশন, কানেকশন। আসলে সবার সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলবে বলা হয়, কিন্তু যে ফ্রেজটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিপ ইন টাচ। বি ইন টাচ মানে সংস্পর্শে থাকা, অর্থাৎ যোগাযোগটা রেখে দেওয়া, অর্থাৎ যোগাযোগটা কন্টিনিউ করা, তখন তাকে বলা হয় বি ইন টাচ। সো অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 13. Select the most appropriate meaning of the underlined idiom. The young boy was born with a silver spoon in his mouth. মুখে সিলভার চামচ নিয়ে জন্মেছে। এই যে সিলভার চামচ নিয়ে জন্মানোটার অর্থ কি? Born with a spoon stuck in his mouth, born to riches and luxury, born with a spoon that was not of gold, born to not to so rich parents. আসলে সিলভার স্পুন এটা আসলে বড়লোকমি বা বলতে পারো যে বিলাসবহুল সেই বিষয়টাকে বোঝায়, বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ সেটাকে বোঝায়। সো অপশন বি হবে রাইট আনসার, বর্ন টু রিচেস অ্যান্ড লাক্সারি, অর্থাৎ তার বিত্তবান ফ্যামিলিতে জন্মগ্রহণ হয়েছে, বিলাসবহুল যে ফ্যামিলি সেখানে জন্মগ্রহণ হয়েছে। সো বর্ন টু রিচেস অ্যান্ড লাক্সারি, অপশন বি হবে রাইট আনসার। Question number 14. After arranging the given words according to dictionary order, which will come at third position? ডিকশনারিতে এই পাঁচটা শব্দকে পরপর সাজালে 3 নম্বরে কোন শব্দটা আসবে? দেখো এখানে চকোলেট আছে, সবকটাতে সিএইচও কমন, ঠিক আছে, সবকটাতে সিএইচও কমন, তারপরে সিও কমন, সিএইচও সবকটা দেখো সিও কমন, এখানে সিও নেই, এখানে কে আছে। তাহলে তোমাদের দেখতে হবে কোনটা আগে বসে। অবশ্যই জে কে এল এম এন ও, তাহলে কে এর অনেক পরে ও দিয়ে শব্দগুলো আসে, তাহলে এখানে চোখ যেটা আছে কে চক, এটা কিন্তু আমরা 1 নম্বরে রাখছি, এটা প্রথমে আসছে। এরপরে দেখো সিও সবকটাতে এইটুকু তো সবার কমন আছে, ঠিক আছে, তাহলে এর পরের পার্টটুকু আমাদের দেখতে হবে কোনটা আগে কোনটা পরে বসে। এখন দেখো এইচ কিন্তু প্রথমে আসে, এখানে এল আছে সবকটায়, এল এর অনেক আগে এইচ আসে, তাহলে এটা 2 নম্বরে আসছে, ঠিক আছে। এরপরে এখানে এল এ, এখানেও এল এ, এই তিনটেই কমন, তাহলে এইটাও আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে টি কমন, এটাও আমরা ধরলাম না, তাহলে এখানে ই আসছে, এখানে ওয়াই আসছে, এখানে আই আসছে। অবশ্যই যেখানে ই আসবে সেটা প্রথমে বসবে, তারপর যেখানে আই আসবে সেটা প্রথমে বসবে,
এবং তারপর যেটা ওয়াই সবার লাস্টে বসছে। এবার দেখো আমরা প্রথমে তাহলে সিএইচও সিকে আসছে, তারপরে চকোহোলিক আসছে, তারপরে চকোলেট আসছে, তারপর চকোলেটিয়ার আসছে, তারপর চকোলেটি আসছে। এবার আমাদের প্রশ্ন ছিল থার্ড পজিশনে কে থাকছে। থার্ড পজিশনে দেখো চকলেট আছে, সো অপশন এ হবে রাইট আনসার। চকলেট এই শব্দটা কিন্তু থার্ড পজিশনে আসবে যদি এই পাঁচটা শব্দকে পর পর আমরা সাজাই ডিকশনারিতে। Question number 15, antonym of the given word anxiety. Anxiety মানে হচ্ছে দুশ্চিন্তা, discomfort, relief, agitation, stress. এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ। ডিসকমফর্ট মানে অস্বস্তি, অ্যাজিটেশন মানে হচ্ছে অস্বস্তি হওয়া, খুব চঞ্চল মনে হওয়া নিজেকে, স্ট্রেস মানে প্রচন্ডভাবেই চাপ বা প্রচন্ডভাবে দুশ্চিন্তাগ্রস্ত। এগুলো সবই কিন্তু কাইন্ড অফ সিনোনিম হয়ে যাচ্ছে। অ্যান্টোনিম হচ্ছে রিলিফ মানে স্বস্তি। তাহলে অ্যাংজাইটি মানে যদি হয় দুশ্চিন্তা, তাহলে তার অপোজিট হবে রিলিফ বা স্বস্তি। সো অপশন বি ইজ দি রাইট আনসার। ইডিয়াম দেওয়া আছে, মিনিং বলতে হবে প্লে ইট বাই ইয়ার। প্লে ইট বাই ইয়ার, টু ডু সামথিং উইদাউট স্পেশাল প্রিপারেশন, কোনো রকম বিশেষ যে প্রিপারেশন প্রস্তুতি ছাড়াই কোনো কাজ করা। টু প্ল্যান, টু লিসন কেয়ারফুলি, টু ইমপ্রুভ। দেখো প্লে ইট বাই ইয়ার কথার মানে হচ্ছে কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়াই কাজ করা। টু ডু সামথিং উইদাউট স্পেশাল প্রিপারেশন, কোনো রকম বিশেষ প্রস্তুতি ছাড়াই কোনো কাজ করা, তখন তাকে বলে প্লে ইট বাই ইয়ার। কোয়েশ্চন নাম্বার 17, দে মেট ইয়েস্টারডে হ্যাভেন্ট দে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ কোয়েশ্চেন রয়েছে, যেটার উপরে তোমাকে বলা হয়েছে এখানে অল্টারনেটিভ চুজ করতে, সঠিক অল্টারনেটিভ কোনটা হবে। তাহলে দে মেট ইয়েস্টারডে, দেখো ট্যাগ কোয়েশ্চেনের নিয়মটা হচ্ছে আমাকে হেল্পিং ভার্বটা লিখতে হয় এবং তারপর প্রোনাউন লিখতে হয়। এখন যেখানে হেল্পিং ভার্ব নেই, এটা মেট, এটা শুধুমাত্র মেইন ভার্ব। যেখানে হেল্পিং ভার্ব নেই শুধু মেইন ভার্ব থাকে, সেই মেইন ভার্ব থেকে হেল্পিং ভার্বটাকে বের করতে হয়। এখানে মেট আছে, মেট, মেট হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখান থেকে আমরা হেল্পিং ভার্ব পাচ্ছি ডিড। পাস্ট টেন্স থেকে হেল্পিং ভার্ব আমরা ডিড পাচ্ছি। এবং সেন্টেন্সটা দেখো যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভে করতে হবে। ডিডের সাথে নট যোগ করলাম, ডিডেন্ট, ডিডেন্ট, এবং এখানে দে প্রোনাউন দেওয়াই রয়েছে, তাহলে ডিডেন্ট দে। সো অপশন সি হবে রাইট আনসার, ডিডেন্ট দে। অপশন সি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট শব্দটার অ্যান্টোনিম কি হবে? ভিজিল্যান্ট মানে হচ্ছে যে প্রচন্ড ভাবেই সজাগ থাকে, ঠিক আছে, যার সব চোখ কান খোলা থাকে, সজাগ। স্ট্যাগন্যান্ট, ডিউবিয়াস, রোবাস্ট, নেগলিজেন্ট। স্ট্যাগন্যান্ট মানে আবদ্ধ, কোথাও একটা আবদ্ধ, বদ্ধ, স্ট্যাগন্যান্ট ওয়াটার, বদ্ধ জল, সঠিক হবে না। ডিউবিয়াস যাকে সন্দেহ করা হয়, এটা সঠিক হবে না। রোবাস্ট যথেষ্ট স্ট্রং, শক্ত সমর্থ, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, নেগলিজেন্ট। অর্থাৎ ভিজিল্যান্ট এই শব্দটার অ্যান্টোনিমের বিপরীত শব্দ হবে নেগলিজেন্ট, অর্থাৎ যে কোনো কাজ কিন্তু যত্ন করে করছে না, কোনো দিকেই তার কোনো সজাগ নেই। ভিজিল্যান্ট মানে যে সজাগ থাকে, আর নেগলিজেন্ট মানে যে কোনো কাজকেই সজাগভাবে করছে না, যার কোনো কিছুতেই কোনো কিন্তু একটা বলতে পারো যে অবহেলা করে কাজ করে, ঠিক আছে, অবহেলা করে কাজ করে। তাহলে ভিজিল্যান্টের অ্যান্টোনিম হবে নেগলিজেন্ট। কোয়েশ্চন নাম্বার 19, আবার একবার রিঅ্যারেঞ্জ দেওয়া হয়েছে, পি কিউ আর এস, চারটে সেন্টেন্স আছে, সঠিকভাবে সাজাতে হবে। পিতে বলছে ডিসপাইট দ্যাট মাই গাইড রাজ লামা সেন্ট মি হাইকিং আপ ইয়েট অ্যানাদার ট্রেল টু ট্রাই টু গেট আ বেটার ভিউ। বলছে আমার সমস্ত যে ডিসপাইট দ্যাট মাই গাইড রাজ লামা সেন্ট মি হাইকিং আপ, মানে এই সত্ত্বেও কিন্তু আমার যে গাইড ছিল রাজ লামা, তিনি আমাকে হাইকিং আপে পাঠিয়েছিল, আরো হাঁটতে আমাকে পাঠিয়েছিল, টু ট্রাই টু গেট আ বেটার ভিউ, যাতে করে আরো ভালো ভিউ দেখতে পাওয়া যায়। আই ওয়াজ নট ইমপ্রেসড, আমি খুব একটা পছন্দ করলাম না, অ্যান্ড আই লেট হিম নো, আমি তাকে জানালাম। বলছে আই ওয়াজ অন দি চেলেলা মাউন্টেন পাস ইন ওয়েস্ট ভুটান, তখন আমি ভুটানের একটা মাউন্টেন পাসে ছিলাম যার নাম হচ্ছে চেলেলা। দ্য ওয়েদার ওয়াজ অমিনাস অ্যান্ড ইট ওয়াজ রেইনিং টু, ওয়েদারটা কিন্তু খুব একটা সুবিধের মনে হচ্ছিল না এবং প্রচন্ড বৃষ্টিও পড়ছিল। দেখো বিষয়টা হচ্ছে, বিষয়টা হচ্ছে
এখানে দেখো পিতে বলছে ডিসপাইট দ্যাট, ইহা সত্ত্বেও। প্রশ্ন আছে কি জিনিস সত্ত্বেও? সত্ত্বেও বলতে দেখো এখানে বলছে ওয়েদারটা কিন্তু ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল। তাহলে এই আবহাওয়া সত্ত্বেও আমার গাইড আমাকে বললো যে না আপনি আরো পাহাড়ে উঠুন অন্য দিক দিয়ে। তাহলে ওয়েদারটা ভালো ছিল না এবং ডেসপাইট দ্যাট, তাহলে ডেসপাইট বলতে কিন্তু ওয়েদারের কথা বোঝানো হচ্ছে। তাহলে প্রথমে এস আসবে, তারপরে পি বসবে, এসপি একসাথে বসবে। এখন এসপি দেখো কোথাও কিন্তু এখানে একসাথে বসছে না, একমাত্র ডি অপশন ছাড়া, এসপি। তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে ডি। তাহলে প্রথমে আসছে যে আমি কিন্তু চেলালা মাউন্টেন পাসে গেছিলাম ওয়েস্ট ভুটানে, তাহলে আমি প্রথমে কোথায় গেছিলাম সেটা আসলো। তারপরে ওয়েদারটা খুব বাজে ছিল, ঠিক আছে, তার সত্ত্বেও কিন্তু আমার লামা আমাকে যেতে বললো, এবং সবার লাস্টে বলছে আই ওয়াজ নট ইমপ্রেসড, তার কথা শুনে কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না, এবং আমি তাকে সেটা বললাম। তাহলে আই ওয়াজ নট ইমপ্রেসড ওয়াই, কেন ইমপ্রেস ছিলাম না? কারণ বাজে ওয়েদার সত্ত্বেও আমাকে বলছে আপনি উপরে উঠুন, পাহাড় বেয়ে উপরে উঠতে থাকুন। তাহলে এইটাতে কিন্তু আমি ইমপ্রেস ছিলাম না, তাহলে সবার লাস্টে কিউ আসছে, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20, কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দি গিভেন সেন্টেন্স। ইনডাইরেক্ট ফর্ম তোমাকে লিখতে বলা হয়েছে। দি প্রফেসর সেড আই ওয়ান্ট ইউ টু পারসু ইয়োর ড্রিমস। প্রফেসর বলল আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি টু পারসিউ করো ইয়োর ড্রিম, তোমার স্বপ্ন পূরণ করো। তাহলে প্রফেসর সেড দ্যাট, এখানে সেজ হবে না, টোল্ড হবে না, টোল্ড মি দ্যাট, এখানে টোল্ড এর কথা বলেনি, ঠিক আছে, এখানে কিন্তু টোল্ড এর কথা কোথাও বলেনি, কারণ এখানে শুধু সেইড আছে, সেইড টু থাকলে টোল্ড হতো। তাহলে সি আর ডি প্রথমেই ভুল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, দ্য প্রফেসর সেইড দ্যাট আই ওয়ান্ট ইউ, আইটাকে প্রফেসর নিজের কথা বলছে, তাহলে আই তো থাকবে না এখানে, এখানে সেটা হি হয়ে যাবে, প্রফেসরের বদলে আমরা হি বসাবো। এবং ওয়ান্ট আছে তাহলে ওয়ান্টেড, এবং ইউ বলতে যেহেতু প্রফেসর আমাকে কথাটা বললেন তাহলে মি হয়ে যাবে। দ্য প্রফেসর সেই দ্যাট হি ওয়ান্টেড মি টু পারসু ইয়োর ড্রিমটা হয়ে যাবে মাই ড্রিমস, আমার যে স্বপ্নগুলো, মাই ড্রিমস। So the professor said that he wanted me to pursue my dreams. Option B হবে right answer. Question number 21, দুটো সেন্টেন্সে দুটো শব্দকে আইটালিসাইজড করা আছে, সেই দুটো শব্দকে একটা শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে। আই ক্যানট এন্ডিওর সাচ আ লাউড নয়েজ এনিমোর, এইরকম জোরে আওয়াজ আমি কিন্তু আর এন্ডিওর করতে পারি না, মানে সহ্য করতে পারি না। আই এম ওপেন টু আদার্স ভিউ, অর্থাৎ অন্যদের যে মতামত সেই মতামতটা কিন্তু আমি শুনতে পারবো, সেই মতামতটা আমি গ্রহণ করতে পারবো। তাহলে এই যে এন্ডিওর মানে সহ্য করা এবং ভিউ মানে হচ্ছে মতামত, এই দুটোকে কোন শব্দ দিয়ে রিপ্লেস করলে দুটো ক্ষেত্রেই সেটা কনটেক্সটে মিলছে। বেয়ার, সাপোর্ট, স্ট্যান্ড, ওপিনিয়ন। ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, এটা সঠিক হচ্ছে না। সাপোর্ট করা মানে কাউকে তুমি একটা সাহায্য করছো, এখানে এন্ডিওরটা কিন্তু সাপোর্টে আসছে না। বেয়ার সহ্য করা হচ্ছে কিন্তু ভিউতে আসছে না। সঠিক উত্তর হবে অপশন সি, স্ট্যান্ড। স্ট্যান্ড মানে সহ্য করা, এটা একটা বোঝায়। আবার স্ট্যান্ড মানে কারোর যে মতামত, কোন একটা বিষয়ে কারোর ধারণা, তাকেও স্ট্যান্ড বলা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। আই ক্যানট স্ট্যান্ড সাচ এ লাউড নয়েজ, আই এম ওপেন টু আদার্স স্টান্ড। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22, সেম প্রশ্ন। আই কুডন্ট রিফিউজ দিস প্রপোজাল, এখানে কিন্তু রিফিউজটা আইটালিসাইজড করা উচিত। 2 নম্বর সেন্টেন্সে বলছে আওয়ার কান্ট্রি ইজ উইটনেসিং আ স্টেডি ফল ইন দি মোরালিটি, এখানে ফল শব্দটা রিপ্লেস করতে বলা হচ্ছে একটা শব্দ দিয়ে, যেটাকে রেফিউজ এবং ফল এই দুটো শব্দই কে রিপ্লেস করবে একটা শব্দ। দেখো আই কুডন্ট রিফিউজ, আমি প্রত্যাখ্যান করতে পারলাম না তার প্রপোজাল। প্রত্যাখ্যান করা আর ফল মানে পতন, এই দুটোর মধ্যে কোন শব্দটা দিলে দুটো শব্দকেই ফুলফিল করা যাবে? রিফিউট, ড্রুপ, ডিক্লাইন, নেগলেক্ট। নেগলেক্ট মানে অবহেলা করা, এটা সঠিক হবে না। ড্রুপ মানে হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়া। রেফিউট অর্থাৎ কোনো কিছুর তীব্র নিন্দা করা, ভৎসনা করা। সেক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে অপশন সি, ডিক্লাইন। ডিক্লাইন মানে হচ্ছে, একটা হচ্ছে রিফিউজ করা, ডিক্লাইন করা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, আর একটা ডিক্লাইন মানে হচ্ছে পতন, অর্থাৎ ডাউনওয়ার্ড মুভমেন্ট। এই যে পতন হচ্ছে এই কান্ট্রি, একটা কিন্তু পতন হচ্ছে ইন দি মোরালিটি, নৈতিকতার পতন।
এই ফল এর বদলে আমরা ডিক্লাইন শব্দটা ব্যবহার করতে পারি। সো রিফিউজ এবং ফল দুটো ক্ষেত্রেই ডিক্লাইন শব্দটা কার্যকরী। অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 23. Select the most appropriate option to fill in the blank. Shakuntala Devi was born on 4th November 1929. In her childhood, she dashed to school. 4th November 1929 জন্মগ্রহণ করেছিলেন শকুন্তলা দেবী। In her childhood, তার ছোটবেলায়, she dashed to school. তিনি স্কুলে গিয়েছিলেন। দেখো, স্কুলে গিয়েছিলেন কিন্তু নয়, অ্যাকচুয়ালি অপশন বলছে নেভার গন, ওয়েন্ট নেভার, হ্যাড নেভার বিন, এভার বিন। আসলে বলতে চাইছে কখনো তিনি স্কুলে যাননি। ঠিক আছে, শকুন্তলা দেবী 1929-এ জন্মগ্রহণ করেছিলেন এবং তখন তিনি স্কুলে যাননি, সেটাই বোঝাতে চাইছে। সুতরাং সেই সময়কার কথা, অতীতকালের কথা, তাহলে আমরা করব হ্যাড নেভার বিন, অর্থাৎ কখনো তিনি সেখানে ছিলেন না, হ্যাড নেভার বিন। সো আমরা এখানে হ্যাড নেভার বিন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। শি হ্যাড নেভার বিন, তিনি কখনোই স্কুলে যাননি। অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 24. Select the option that expresses the given sentence in active voice. Those 4 pages were torn by Jack. এই 4টে পাতা ছিঁড়ে ফেলা হয়েছে জ্যাকের দ্বারা। এখানে দেখো were torn, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এবার এইটাকে আমরা কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। তাহলে এখানে those 4 pages were torn by Jack, তাহলে জ্যাক অবজেক্ট, তাহলে জ্যাক সাবজেক্টে চলে আসলো। তারপরে বলছে were torn, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্স, জ্যাকের পরও পাস্ট টেন্স হওয়া উচিত, কিন্তু এখানে বলছে those 4 pages, those pages, এটা সঠিক হচ্ছে না। তাহলে এখানে যদি বলা হয় যে জ্যাক সেগুলোকে ছিঁড়ে ফেলেছিল, তাহলে জ্যাক এবং তারপরে যে সিম্পল পাস্ট টেন্স টোর, টোর বলছে those 4 pages, তাহলে those 4 pages, অপশন বি ইজ দি রাইট আনসার। জ্যাক টোর ছিঁড়ে ফেলেছিল, এটা কিন্তু পাস্ট টেন্সে V2 আছে। টেয়ার, টর্ন, ঠিক আছে, এবং যেটা বলা হচ্ছে টেয়ার, টোর, টর্ন। সো অপশন বি হবে রাইট আনসার। অ্যাক্টিভ ভয়েসটা আমাকে সিম্পল পাস্টে করতে হবে, কারণ সেটা প্যাসিভটাও সিম্পল পাস্টে ছিল। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ টেল? TELL, এই শব্দটার নাউন ফর্ম কি? টেল, টেলিং, টোল্ড, টেল, TALE। দেখো টেলটা একটা ভার্ব ফর্ম, ঠিক আছে, টেলিংটাও একটা ভার্ব ফর্ম, টোনটাও একটা ভার্ব ফর্ম, পাস্টের ফর্ম। তাহলে যেটা নাউন ফর্ম সেটা হচ্ছে TALE, টেল মানে হচ্ছে গল্প, TALE, টেল, এটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে TALE, টেল, আর TELL, এখানে TELLটা ভার্ব, আর যেটা নাউন অর্থাৎ গল্পগাথা TALE, অপশন ডি ইজ দি রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে, এবং তোমরা যে ক্লাসেসগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো অবশ্যই মন দিয়ে দেখো, প্র্যাকটিস করো, রিভাইজ করো বারবার করে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।